আমরা আগের ভিডিওতে বৃক্কের গঠনটা টোটালটা পড়েছি, তাই তো? এবার আমরা পড়ব নেফ্রন সম্পর্কে। নেফ্রন মানে হচ্ছে বৃক্কের গঠনগত ও কার্যগত একক। তাই নেফ্রন কাকে বলে? নেফ্রন হলো বৃক্কের গঠনগত ও কার্যগত একক। টোটাল আমাদের দেহে 10 লাখ নেফ্রন আছে। টোটাল সংখ্যা হচ্ছে 10 লাখ নেফ্রন। প্রত্যেকটা নেফ্রনের দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার করে। দৈর্ঘ্য 3 সেন্টিমিটার পার নেফ্রন, অর্থাৎ প্রত্যেকটা নেফ্রনের দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে 10 লাখ নেফ্রন আছে, প্রত্যেকটা হচ্ছে 3 সেন্টিমিটার করে। তাহলে কত কিলোমিটার আমাদের শরীরের মধ্যে নেফ্রন আছে? ক্যালকুলেটারে মেরে দেখবি, ঠিক আছে? ব্যাপার হচ্ছে, এবার নেফ্রন কি করছে? প্রত্যেক মিনিটে 125 ঘন সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটার কিউব। ঘন সেন্টিমিটার মানে হচ্ছে সেন্টিমিটার কিউব। কি করছে নেফ্রন? পরিশ্রুতকরণ করছে তরল প্রত্যেক মিনিটে। প্রত্যেক মিনিটে এটা তরলটা পরিশ্রুতকরণ করছে, ঠিক আছে? এবার এই যে 125 ঘন সেন্টিমিটার পার মিনিট, এটা একটা তরল যেটা পরিশ্রুত করছে কে? নেফ্রন করছে কাজটা। হ্যাঁ, এটা পরিশ্রুতকরণ করছে প্রত্যেক মিনিটে, পরিশ্রুত করছে তরলটাকে। হ্যাঁ, 125 ঘন সেন্টিমিটার প্রত্যেক মিনিটে পরিশ্রুতকরণ করছে। এবার এর 99% তরলই কি হয়? রক্তে ফিরে যায়, ব্যাক করে যায় রক্তে, অর্থাৎ ব্লাডের মধ্যে ব্যাক করে যায়। অর্থাৎ রক্তের মধ্যে 99% তরলই রক্তের মধ্যে ফিরে যায়। পড়ে থাকলো কত? 1%। হ্যাঁ, সেই 1% মূত্র মানে প্রায় মোটামুটি ধরা যাক 1 ঘন সেন্টিমিটার মূত্র তৈরি হয় প্রত্যেক মিনিটে। তাহলে 1 ঘন সেন্টিমিটার পার মিনিট মূত্র তৈরি হয় প্রত্যেক মিনিটে। তাহলে 1 ঘন সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার কিউব মূত্র তৈরি হচ্ছে। তাহলে আমি কী বললাম? 125 ঘন সেন্টিমিটার তরল পরিশ্রুত হচ্ছে নেফ্রনের মধ্যে পার মিনিটে। এবার তার মধ্যে 99%ই ফিরে যায় রক্তে, মাত্র 1 ঘন সেন্টিমিটার মতো মূত্র তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হলো নেফ্রনের একটা প্রিলিমিনারি জেনারেল আইডিয়া। এবার নেফ্রনে আমরা মানে কি বলবো, ফার্স্টে আমরা নেফ্রনের ছবিটা দেখে নিই, তারপর টাইপসে আসবো। নেফ্রন দেখতে কীরকম হয়? ছবিটা আগে দেখে নিতে হবে, ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। ছবিটা আমরা সাইডে আঁকবো। আগে ছবিটা দেখে না কীভাবে আঁকতে হয়, তারপর আমি বলছি পুরো ডিটেলসটা। আচ্ছা, ছবিটা এঁকে আমরা তারপর বিষয়টা বলছি, ঠিক আছে?
ঠিক আছে? আচ্ছা, ছবিটা তোরা এখানে আমার দেখে দেখে তারপর আমি বিশদে জিনিসটা বলছি। যেমন আঁকছি মোটামুটি তেমনই আঁকবি, ঠিক আছে? পরিষ্কার করে আঁকার চেষ্টা করবি। এবার এটা হচ্ছে নেফ্রনের গঠন। তো এই যে ছবিটা আঁকলাম, এখানে ছবিটা লেভেলিংটা পরে করছি, আগে জেনে নিই নেফ্রনে কটা অংশ থাকে আগে, ঠিক আছে? নেফ্রনের মেনলি দুটো অংশ থাকে, একটা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিবিউলস। আমি শর্টকাটে লিখব, তোরা বই থেকে পুরো টার্মটা দেখে নিস, ঠিক আছে? আচ্ছা, লিখে দিচ্ছি সুবিধার জন্য। ম্যাল পিজিয়ান কর্পাসল, ঠিক আছে? ম্যালপিজিয়ান কর্পাসল, নেফ্রনের একটা অংশ হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসল, আর একটা হচ্ছে রেনাল টিবিউলস। আমি এটাকে আরটি বললাম, ম্যালপিজিয়ান কর্পাসল আর রেনাল টিবিউলস। দুটো অংশে নেফ্রনকে ভাগ করা যায়। হ্যাঁ, নেফ্রনের দুটো অংশ, ম্যালপিজিয়ান কর্পাসল আর রেনাল টিবিউলস। ম্যালপিজিয়ান কর্পাসলকে মেনলি দুটো ভাগে ভাগ করা যায়, মানে দুটো অংশ আছে ম্যালপিজিয়ান কর্পাসলের। সেটা হচ্ছে, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর এটা হচ্ছে বাউমান্স ক্যাপসুল। তাহলে একটা হচ্ছে বিসি অর্থাৎ বাউমান্স ক্যাপসুল, আরেকটা হচ্ছে গ্লোমেরুলাস আর এটা হচ্ছে বাউমান্স ক্যাপসুল। রেনাল টিবিউলসের মেনলি তিনটে ভাগ আছে। প্রথমটা হচ্ছে পিসিটি অর্থাৎ প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস বা নিকটবর্তী সংবর্তনালিকা। সেকেন্ড হচ্ছে হেনলির লুপ, এইচএল অর্থাৎ হেনলির লুপস। আর থার্ড হচ্ছে ডিসিটি অর্থাৎ ডিস্টাল কনভলিউটেড টিবিউলস বা দূরবর্তী সংবর্তনালিকা, ঠিক আছে? তাহলে কী কীভাবে বললাম? ম্যালপিজিয়ান কর্পাসল আর রেনাল টিউবুলসের দুটো অংশ, মানে নেফ্রনের দুটো অংশ ম্যালপিজিয়ান কর্পাসল আর রেনাল টিউবুলস। ম্যালপিজিয়ান কর্পাসলসের দুটো অংশ বাউমান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস। রেনাল টিউবুলসের তিনটে অংশ, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস, হেনলির লুপ, ডিস্টাল কনভলিউটেড টিউবুলস। পিসিটি মানে হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস, হেনলির লুপ, ডিস্টাল কনভলিউটেড টিউবুলস। এবার লেভেলিংটা আমরা করে নিই, এই অংশগুলোই আমরা লেভেলিং করবো এখানে। তো কোনটা কী সেটা জেনে নিই। এই যে এটা হচ্ছে গ্লোমেরুলাস, এটা হচ্ছে বাউমান্স ক্যাপসুল, বিসি বাউমান্স ক্যাপসুল, ঠিক আছে? এটা হচ্ছে পিসিটি অর্থাৎ প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস। এটা হচ্ছে হেনলি লুপ, ঠিক আছে? আর এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুলস, ডিসিটি ডিস্টাল কনভলিউটেড টিউবুলস, ঠিক আছে? এবার এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবুল এসে কোথায় গিয়ে মিশছে? সংগ্রাহী নালিকা বা কালেক্টিং টিউবুলস, এটা হচ্ছে সিটি অর্থাৎ কালেক্টিং টিউবুলস বা সংগ্রাহী নালিকা। তাহলে ডিসিটি কোথায় গিয়ে মিশছে? কালেক্টিং টিউবুল বা সিটিতে, অর্থাৎ কালেক্টিং টিউবুল বা সংগ্রাহী নালিকা। এই সিটিটা এখানে এসে দেখছি চওড়া হয়ে গেছে, এটাকে বলা হয়, এই চওড়া পার্টটাকে এটাকে বলা হয় ডাক্ট অফ বেলিনি, ঠিক আছে? বা বেলিনির নালী, বেলিনির নালী, ঠিক আছে? এবার এই যে দেখতে পাচ্ছি একটা পাইপ ঢুকছে, একটা পাইপ বেরোচ্ছে। এই যে যেটা ঢুকছে সেটাকে বলা হচ্ছে অন্তর্মুখী ধমনিকা, যেটা বেরোচ্ছে সেটাকে বলা হয় বহির্মুখী ধমনিকা। যেটা ঢুকছে সেটাকে বলা হয়
অন্তর্মুখী ধমনিকা, যেটা বেরোচ্ছে সেটাকে বলা হয় বহির্মুখী ধমনিকা। যেটা ঢুকছে সেটা অন্তর্মুখী ধমনিকা, যেটা বেরোচ্ছে সেটাকে বলে বহির্মুখী ধমনিকা। ঠিক আছে, তাই নেফ্রনের অংশ সম্পর্কে আইডিয়া হলো। কি জিনিস বিশদে সেটা পরে আসছি। নেফ্রনের অংশগুলো সম্পর্কে, ছবিটা সম্পর্কে এবং অংশগুলো সম্পর্কে একটা আইডিয়া হলো। এবার নেফ্রনের টাইপস জানতে হবে আমাদের, অবস্থানের ভিত্তিতে নেফ্রনের টাইপস। এবার আমরা জানবো, এটা থাকুক, এটা পরে আসছি, আগে আমরা অবস্থানের ভিত্তিতে নেফ্রনের টাইপসটা জেনে নিই। ঠিক আছে, আচ্ছা সেটা ঠিক আছে, আমি আলাদা পরে বলছি। অবস্থানের ভিত্তিতে নেফ্রনের যে টাইপসটা সেটা ভিডিওর শেষে দিচ্ছি, আগে এটা টোটালটা কমপ্লিট করে নিই। ঠিক আছে, যখন শুরু করেছি তখন এটাই কমপ্লিট করি। তাই নেফ্রনের গঠনে দুটো অংশ, ম্যালপিজিয়ান কর্পাসেল আর রেনাল টিউবুলস। ম্যালপিজিয়ান কর্পাসেলের ভাগ হচ্ছে বাউমান ক্যাপসুল, গ্লোমেরুলাস। রেনাল টিউবুলসের ভাগ প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস, হেনলি লুপ, ডিসিটি। এবার আমরা প্রথম থেকে শুরু করি বাউমান্স ক্যাপসুল থেকে। ঠিক আছে, তো বাউমান্স ক্যাপসুলটা শুরু করছি। বাউমান ক্যাপসুল থেকে শুরু করি। বাউমান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসেলের অংশ। তো এই যে এই টোটালটা, এই যে এখান থেকে এই টোটালটা হচ্ছে বাউমান্স ক্যাপসুল। এই বাউমান্স ক্যাপসুলের মধ্যে গ্লোমেরুলাসটা অবস্থান করে, আর এটা হচ্ছে বাউমান্স ক্যাপসুল। তাহলে বাউমান্স ক্যাপসুলটা এইখানে আর একটু বড় করে আঁকি। তাহলে এটা হচ্ছে বাউমান্স ক্যাপসুল। এই বাউমান্স ক্যাপসুলের ভেতরে দুই রকমের কোষ দেখতে পাওয়া যায়। হ্যাঁ, একটা ভেতরের দিকে থাকে, একটা বাইরের দিকে থাকে। একটা ভেতরের দিকে এরকম কিছু কোষ থাকে, আর কিছু কোষ বাইরের দিকে থাকে, বাইরের স্তরে থাকে এরকম কিছু কোষ। ঠিক আছে, ভিতরের দিকে যে কোষগুলো থাকে এগুলোকে বলা হয় ভিসেরাল লেয়ার, আর বাইরের দিকে যে কোষের স্তরগুলো থাকে সেগুলোকে বলা হয় প্যারাইটাল লেয়ার। এগুলোকে বলা হয় প্যারাইটাল লেয়ার। তাহলে ভিসেরাল লেয়ার আর একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার। ভিসেরাল মানে হচ্ছে ভেতরে, প্যারাইটাল মানে হচ্ছে বাইরের কোষস্তর। ভেতরের কোষস্তরকে ভিসেরাল, বাইরেরটাকে প্যারাইটাল। এই দুটোর মাঝে যে জায়গাটা থাকে ভিসেরাল আর প্যারাইটালের মাঝে, সেটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস। সেটাকে বলা হচ্ছে ক্যাপসুলার স্পেস। এখানে যে ভিসেরাল আর প্যারাইটালের মাঝখানে যে জায়গাটা থাকে সেটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস। ক্যাপসুলার স্পেস। ভিসেরাল এবং প্যারাইটালের মাঝখানে স্তরটাকে বলা হচ্ছে, জায়গাটাকে বলা হচ্ছে ক্যাপসুলার স্পেস। এই ভিসেরাল লেয়ার আর প্যারাইটাল লেয়ারে সেলগুলোর মধ্যে একটাই পার্থক্য বলা যেতে পারে, যে ভিসেরাল লেয়ারের যে কোষগুলো আছে সেগুলোর যে সেল ওয়ালটা সেটা ইনকমপ্লিট, আর প্যারাইটালের যে সেল ওয়ালটা থাকে কোষের সেগুলো কমপ্লিট সেল ওয়াল থাকে। অর্থাৎ এদের সেল ওয়ালটা অসম্পূর্ণ, এদের সেল ওয়ালটা সম্পূর্ণ। লিখে নিতে হবে যে ভিসেরাল লেয়ারের কোষের যে প্রাচীরটা সেটা অসম্পূর্ণ, এদের ক্ষেত্রে কোষ প্রাচীরটা, সেলের যে প্যারাইটাল লেয়ারে যে কোষগুলোর যে কোষ প্রাচীর আছে সেটা সম্পূর্ণ। ঠিক আছে, ভিসেরাল এবং প্যারাইটালের মাঝখানে জায়গাটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস। এবার আসি ভিসেরাল স্পেসে, ভিসেরাল লেয়ারের যে কোষগুলো থাকে এই কোষগুলো মেনলি অ্যামিবার মতো দেখতে, চ্যাপ্টার ধরনের হয়। অর্থাৎ ভিসেরাল লেয়ার যে কোষগুলো থাকে সেগুলো চ্যাপ্টার অ্যামিবা সদৃশ কোষ দেখতে পাওয়া যায়। এই চ্যাপ্টার অ্যামিবা সদৃশ কোষগুলোকে বলা হয়, এই চ্যাপ্টার অ্যামিবা সদৃশ কোষ যেগুলো থাকে ভিসেরাল লেয়ারে সেগুলোকে বলা হয় পোডোসাইট। কি বলা হয়? পোডোসাইট। ঠিক আছে,
এই পোডোসাইট যে অ্যামিবা সদৃশ কোষগুলো ভিসেরাল লেয়ারে থাকে, এই যে এই কোষগুলো, এইগুলো মেনলি অ্যামিবার মতো দেখতে হয়, তাই জন্য এটাকে বলা হয় পোডোসাইট। এই পোডোসাইট সেলগুলো পোডোসাইট সেলগুলো এরকম টাইপের দেখতে হয়, অ্যামিবার মতো কিছু পার্শ্বদেশীয় অভিক্ষেপ থাকে। এই যে এগুলো অ্যামিবার ক্ষণপদের মতো অনেকটা দেখতে, হ্যাঁ, এই যে অ্যামিবার ক্ষণপদের মতো দেখতে, সেটার জন্য এই ক্ষণপদের মতো অংশগুলোকে বলা হয় পেডিসেল, বলা হয় পেডিসেল, বলা হয় পেডিসেলস। এই অ্যামিবার এই যে কোষের যে ক্ষণপদের মতো অংশগুলো, এগুলোকে বলা হয় পেডিসেলস, ঠিক আছে। এবার এই যে ক্ষণপদের মতো অংশগুলো একে অপরের সাথে, মানে এটা একটা পোডোসাইট, পাশে একটা পোডোসাইট আছে, এখানে একটা পোডোসাইট আছে, এখানে একটা পোডোসাইট আছে, এই পরপর পোডোসাইটগুলো এই ক্ষণপদের মতো অংশগুলো দিয়ে পরস্পরের সাথে যুক্ত থাকে পোডোসাইটগুলো, ঠিক আছে। এখানে ধরা যাক একটা পোডোসাইট আছে, তাহলে মাঝখানে যে গ্যাপগুলো থেকে যাচ্ছে, এই যে গ্যাপগুলো, এগুলো একটা ছিদ্রের মতো লাগছে, এখানে ছিদ্র, এখানে ছিদ্র, এগুলোকে বলা হয় স্লিট পোর। কী বলা হয়? স্লিট পোর। এগুলোকে বলা হয় স্লিট পোর, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি আরেকবার বলে দিচ্ছি, যে বাউম্যানস ক্যাপসুলের দুটো সেল লেয়ার থাকে, ভেতরের দিকে ভিসেরাল, বাইরের দিকে প্যারাইটাল, মাঝখানে থাকে ক্যাপসুলার স্পেস। এই ভিসেরাল সেলগুলো চ্যাপ্টা অ্যামিবা সদৃশ হয়, সেটার জন্য এটাকে পোডোসাইট বলে। এই পোডোসাইটের সেলগুলোর এই যে পার্শ্বদেশীয় কিছু অভিক্ষেপ থাকে এবং সেটাকে ক্ষণপদের মতো দেখতে বলে, এগুলোকে পেডিসেলস বলে। এবং এই ক্ষণপদের মতো দেখতে যে অংশগুলো বা পার্শ্বদেশীয় অভিক্ষেপগুলো, সেগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে পরস্পর অনেকগুলি পোডোসাইট একসাথে যুক্ত হয়ে থাকে এই অভিক্ষেপগুলোর সাথে, ফলে মাঝখানে যে ছিদ্রগুলো সৃষ্টি হয় বা ফাঁকা জায়গার সৃষ্টি হয়, সেগুলোকে বলা হয় স্লিট পোর, ঠিক আছে। এবার এই যে পোডোসাইটগুলো এরকম যে যুক্ত হয়ে আছে, মানে এই যে পোডোসাইটগুলো পরস্পর যে আছে, এটা হচ্ছে ভিত্তি পর্দা, ঠিক আছে। এই যে এই লেয়ারটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, হ্যাঁ। এই বেসমেন্ট মেমব্রেনের গায়ে পোডোসাইটগুলো লেগে আছে, ঠিক আছে। তাহলে কিন্তু এরকমভাবে গায়ে গায়ে লেগে থাকে না, বেসমেন্ট মেমব্রেন এবং পোডোসাইটের মধ্যে একটা গ্যাপ থাকে। এটা যদি বেসমেন্ট মেমব্রেন হয় বিএম, আর পোডোসাইটগুলো এরকম আছে পরপর সজ্জিত, তাহলে এরকমভাবে কিছুটা গ্যাপ থাকে, বেসমেন্ট মেমব্রেন এবং পোডোসাইটের মধ্যে একটা গ্যাপ থাকে। এই গ্যাপটাকে বলা হয় ফিল্ট্রেশন পোর। এটাকে বলা হয় গ্যাপটাকে, মানে সেটাকে বলা হয় ফিল্ট্রেশন পোর, ঠিক আছে। ফিল্ট্রেশন পোর বলা হয়, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে বাউম্যানস ক্যাপসুল সম্পর্কে এটুকুই আছে। তাহলে কি জানলাম? বাউম্যানস ক্যাপসুলের সেলের ভেতরের লেয়ারটাকে ভিসেরাল লেয়ার, বাইরেরটাকে প্যারাইটাল লেয়ার বলে, মাঝখানে থাকে ভিসেরাল, প্যারাইটালের মাঝে থাকে ক্যাপসুলার স্পেস। পোডোসাইটগুলো মানে ভিসেরাল লেয়ারে যে অ্যামিবা সদৃশ কোষ থাকে সেগুলোকে পোডোসাইট বলে। যে পার্শ্বদেশীয় অভিক্ষেপগুলো থাকে সেগুলোকে বলা হয় পেডিসেল, যেহেতু সেগুলো ক্ষণপদের মতো দেখতে লাগে। এবার এই পেডিসেলগুলো বা ক্ষণপদের মতো অংশগুলো বা পার্শ্বদেশীয় অভিক্ষেপগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে অনেকগুলো পোডোসাইট একসাথে যুক্ত হয়ে থাকে, মাঝখানে ছিদ্রগুলোকে স্লিট পোর বলে। বেসমেন্ট মেমব্রেন এবং পোডোসাইটের মাঝে একটা গ্যাপ থাকে, সেটাকে বলা হয় ফিল্ট্রেশন পোর, ঠিক আছে। তাহলে বাউম্যানস ক্যাপসুল কমপ্লিট হলো। এবার আমরা জানবো গ্লোমেরুলাস সম্পর্কে, ঠিক আছে। তার কারণ বাউম্যানস ক্যাপসুলের মধ্যেই থাকে গ্লোমেরুলাস, কী রকম জিনিসটা, তাহলে এটা মিটিয়ে দিচ্ছি বাউম্যানস ক্যাপসুলটা। এবার জানবো গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস সম্পর্কে বলতে গেলে কি ব্যাপারটা, গ্লোমেরুলাসটা মেনলি আমরা দেখতে পাচ্ছি যে এই যে অন্তর্মুখী ধমনিকাটা ঢুকে এখানে প্যাচ খেয়ে আবার বহির্মুখী ধমনিকাটা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এরকমভাবে অন্তর্মুখী ধমনিকা ঢুকে এখানে প্যাচ সৃষ্টি করছে, প্যাচ হয়ে বহির্মুখী ধমনিকাটা এরকমভাবে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে আমরা দুটো জিনিস লক্ষ্য করছি, যে ছবিতে দেখতে গেলে এখানেও দেখতে পাচ্ছি যে অন্তর্মুখী ধমনিকাটা মোটা হয়, বহির্মুখীটা পাতলা হয়।
দেখো অন্তর্মুখী ধমনিকাটা মোটা আছে, বহির্মুখী ধমনিকাটা পাতলা আছে, তাহলে এটা নিশ্চয়ই ব্যাসের একটা পার্থক্য আছে। এবার অন্তর্মুখী ধমনিকার ব্যাসটা হচ্ছে 50 মাইক্রোমিটার, বহির্মুখী ধমনিকাটার ব্যাস হচ্ছে 25 মাইক্রোমিটার। কেন এটা মোটা, কেন এটা পাতলা? কারণ হচ্ছে যতটা পরিমাণ তরল বেরোবে, মানে ঢুকবে, যতটা পরিমাণ তরল ঢুকবে, ততটা পরিমাণ তরল যদি বেরিয়ে যায় তাহলে কি আর পরিশ্রুত হলো? পরিশ্রুত হচ্ছে না, মানে যতটা ঢুকছে ততটা বেরিয়ে যাচ্ছে, এরকম তো হওয়া উচিত না। তাই যেটা ঢুকছে, যত পরিমাণ ঢুকছে তার থেকে কম পরিমাণ বেরোবে, তাই এটা সরু আর এটা মোটা। ঠিক আছে, এটার জন্য এরকম রাখা হচ্ছে। আচ্ছা, তাহলে এটার ব্যাস হচ্ছে 50 মাইক্রোমিটার আর এটার ব্যাস হচ্ছে 25 মাইক্রোমিটার, অন্তর্মুখী ধমনিকা, বহির্মুখী ধমনিকা, আইডিয়া হলো। এবার এই যে অন্তর্মুখী ধমনিকাটা ঢুকে এখানে প্যাচ খাচ্ছে, মানে কতবার প্যাচ খাচ্ছে, মানে 50টা লুপ সৃষ্টি করছে। এখানে কটা লুপ সৃষ্টি করছে? 50টা লুপ সৃষ্টি করছে। ঠিক আছে, কত মিলিমিটারের লুপ? এটা হচ্ছে 0.5 মিলিমিটারে, 0.5 মিলিমিটারে 50টা লুপ সৃষ্টি করে বা ফাঁস সৃষ্টি করছে, ফাঁস সৃষ্টি করছে। ঠিক আছে, দিয়ে বেরিয়ে যাচ্ছে, বহির্মুখী ধমনিকা হয়, দিয়ে গ্লোমেরুলাস ফর্ম করছে। তাহলে অন্তর্মুখী ধমনিকা এরকম 50 বার ফাঁস হয়ে গ্লোমেরুলাস সৃষ্টি করছে, এভাবেই গ্লোমেরুলাস সৃষ্টি হয়। ঠিক আছে, গ্লোমেরুলাস এভাবে সৃষ্টি হচ্ছে। এবার এই যে গ্লোমেরুলাস এবং বাউম্যান ক্যাপসুল যাই বলি না কেন, বাউম্যান ক্যাপসুলের মধ্যে গ্লোমেরুলাসটা সংরক্ষিত থাকে, অর্থাৎ সুরক্ষিত থাকে। এই যে গ্লোমেরুলাসের যে রক্তবাহকগুলো, প্লাস যে বেসাল ল্যামিনা, মানে হচ্ছে এই যে আচ্ছা ভালো করে জেনে নিতে হবে, গ্লোমেরুলাসের যে রক্তবাহের ভেতরে যে কোষস্তর থাকে, প্লাস বেসাল ল্যামিনা। ঠিক আছে, বেসাল ল্যামিনা মানে হচ্ছে একটা এপিথেলিয়াল কোষ, হ্যাঁ, এপিথেলিয়াল কোষ যেটা এই যে এখানে থাকে, হ্যাঁ। বেসাল ল্যামিনা মানে হচ্ছে স্পেশালি এপিথেলিয়াল সেলস, হ্যাঁ, যেমন কোষের যে এপিথেলিয়াল সেল সেটাকে বলা হচ্ছে বেসাল ল্যামিনা। ঠিক আছে, আর ভিসেরাল লেয়ার কোথায় থাকে? এই যে বাউম্যান ক্যাপসুলের যে ভেতরে, এই যে এখানে ভেতরে যে ভিসেরাল লেয়ারটা থাকে, ভিসেরাল লেয়ার, তাহলে রক্তবাহ, বেসাল ল্যামিনা যেটা একটা ধরনের এপিথেলিয়াল সেলস, প্লাস ভিসেরাল লেয়ার নিয়ে একত্রে ফিল্ট্রেশন মেমব্রেন সৃষ্টি করছে। কি সৃষ্টি করছে? ফিল্ট্রেশন মেমব্রেন সৃষ্টি করছে। ঠিক আছে, তাই গ্লোমেরুলার সম্পর্কে কি বললাম? অন্তর্মুখী ধমনিকাটা যেটা 50 মাইক্রোমিটার ব্যাসের হয়, 50 বার ফাঁস হয়ে গ্লোমেরুলাস ফর্ম করছে, দিয়ে 25 মাইক্রোমিটার হয়ে বেরিয়ে যাচ্ছে বহির্মুখী ধমনিকাটা। এবার ফিল্ট্রেশন মেমব্রেন কী নিয়ে গঠিত? রক্তবাহ, বেসাল ল্যামিনা যেটা এক ধরনের এপিথেলিয়াল সেলস, এবং ভিসেরাল লেয়ার, মানে যেটা বাউম্যান ক্যাপসুলের ভেতরে কোষস্তর, সেটা ভিসেরাল লেয়ার নিয়ে তৈরি হচ্ছে ফিল্ট্রেশন মেমব্রেন। ঠিক আছে, তাহলে গ্লোমেরুলাসটা বোঝা গেল। তাহলে বাউম্যান ক্যাপসুল আর গ্লোমেরুলাস সম্পর্কে আইডিয়া হয়ে গেল, অর্থাৎ ম্যালপিজিয়ান কর্পাসেল সম্পর্কে আইডিয়া হয়ে গেল। এবার আমরা জানবো পিসিটি সম্পর্কে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস, তারপরে হেনলির লুপ জানবো, তারপর ডিস্টাল কনভলিউটেড টিউবুলসটা জানবো। ঠিক আছে, এক এক করে বলতে থাকি। পিসিটি হচ্ছে এই যেটা, অর্থাৎ বাউম্যান ক্যাপসুলের একদম নিকটবর্তী যে সংবর্ত নালিকা সেটাকে বলছে পিসিটি। যেটাকে বলা হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস মেনলি আফটার বাউম্যান ক্যাপসুলের পরে থাকে এবং সেটা অধিক কুণ্ডলীকৃত হয়। পিসিটিটা অধিক কুণ্ডলীকৃত হয়ে থাকে। ঠিক আছে, অধিক কুণ্ডলীকৃত হয়ে এই পিসিটিটা সৃষ্টি করে বাউম্যান ক্যাপসুলের পরবর্তী অংশ। তাহলে এই যে পিসিটিটা যদি আমি আঁকি এরকমভাবে, অর্থাৎ এই অংশটাকে আমরা আঁকলাম এখানে, এই পিসিটিতে কতগুলো কোষস্তর দেখা যায় এই দেওয়ালে লেগে আছে। তাহলে এরকম ধরা যায়, এরকম একটা কোষস্তর থাকে,
কোষস্তরগুলো থাকে এরকম। ঠিক আছে, এই যে কোষের লেয়ারগুলো, এগুলোকে বলা হয় এগুলোতে আমরা দেখতে পাচ্ছি এগুলো একস্তর বিশিষ্ট ঘন তলাকাকার কোষ। হ্যাঁ, এগুলো হচ্ছে ঘন তলাকাকার কোষ, যেটা একস্তরীয়। এর উপরে এরকম টাইপের সুতোর মতো কিছু অংশ দেখতে পাওয়া যাচ্ছে। এগুলোকে বলা হয় মাইক্রোভিলি। এগুলো হচ্ছে মাইক্রোভিলি। এই মাইক্রোভিলিযুক্ত এই অংশগুলোকে বলা হচ্ছে, যেহেতু এখানে এই অংশে মাইক্রোভিলিগুলো যুক্ত আছে, সেহেতু এগুলোকে বলা হয় ব্রাশ বর্ডার। ঠিক আছে, এবার এই কোষগুলোর মধ্যে নিউক্লিয়াসও থাকে, অর্থাৎ এগুলো হচ্ছে নিউক্লিয়াস, যে গোল গোল অংশগুলো এগুলো হচ্ছে নিউক্লিয়াস। আর এর মধ্যে সাইটোপ্লাজমও থাকে, অর্থাৎ এই ক্লোজগুলোতে সাইটোপ্লাজমও থাকে। ঠিক আছে, তাহলে পিসিটি সম্পর্কে বললাম। এটার ফুল ফর্ম হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস। বার্মান ক্যাপসুলের পরে অধিক কুণ্ডলীকৃত অংশটাকে পিসিটি বলে। এই পিসিটির মধ্যে ভেতরের দিকে একস্তর বিশিষ্ট ঘনতলাকার কোষ দেখা যায়, যেটা একস্তরীয় হয়। এর উপরে মাইক্রোভিলি থাকে, কোষগুলির মুক্ত অংশে মাইক্রোভিলি থাকে বা উপরে মাইক্রোভিলি থাকে। মাইক্রোভিলিযুক্ত অংশগুলোকে বলা হয় ব্রাশ বর্ডার। এর মধ্যে নিউক্লিয়াস থাকে, কোষগুলোর মধ্যে নিউক্লিয়াস থাকে এবং সাইটোপ্লাজম থাকে। ঠিক আছে, তাহলে পিসিটি সম্পর্কে আইডিয়া হলো। এবার আমরা হেনলির লুপ সম্পর্কে ধারণা নেব। ঠিক আছে, পিসিটিটা বুঝেছি, এবার হেনলির লুপ। এইচএল বা হেনলি লুপস। হেনলির লুপস হচ্ছে এই অংশটা। হ্যাঁ, খুব ভালো করে ছবিটা দেখলে বুঝতে পারবো যে এটা একটা পার্ট, এখান থেকে হেনলির লুপটা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তাহলে এটাকে যদি 1 বলি, এটাকে 2 বলি, এটাকে 3 বলি, এটাকে 4 বলি, তাহলে হেনলি লুপে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তাহলে হেনলির লুপে 4টে অংশ থাকে, 1 2 3 4। দেখি, একটা হচ্ছে মুখ, পুরু প্রাচীর বিশিষ্ট নিম্নবাহু, এটা নিচের দিকে নামছে, তাহলে এটা হলো পুরু প্রাচীর, যেহেতু মোটা প্রাচীর আছে, পুরু প্রাচীর বিশিষ্ট নিম্নবাহু। ঠিক আছে, তারপরে হচ্ছে সরু প্রাচীর বিশিষ্ট নিম্নবাহু। হ্যাঁ, যেহেতু এটা মোটা হয়ে গেল, মোটা প্রাচীর বিশিষ্ট নিম্নবাহু, এটা হচ্ছে সরু প্রাচীর বিশিষ্ট, এটাও নিম্নবাহু, তাহলে এটা হচ্ছে সরু প্রাচীর বিশিষ্ট নিম্নবাহু। এবার এই যে 3 নম্বর পার্টটা, এটা দেখা যাচ্ছে সরু প্রাচীর বিশিষ্ট ঊর্ধ্ববাহু। তাহলে এটা হচ্ছে সরু প্রাচীর বিশিষ্ট ঊর্ধ্ববাহু। আর 4 নম্বরটা হচ্ছে মোটা মানে পুরু প্রাচীর বিশিষ্ট ঊর্ধ্ববাহু। এটা হচ্ছে পুরু প্রাচীর বিশিষ্ট ঊর্ধ্ববাহু। ঠিক আছে, তাহলে হেনলির লুপ জিনিসটা কি? হেনলির লুপ হচ্ছে পিসিটি এবং ডিসিটির মাঝের অংশ। তাহলে হেনলির লুপস হচ্ছে বিটুইন পিসিটি এবং ডিসিটির মাঝখানে হেনলির লুপটা অবস্থান করছে, যেটা ইউ আকৃতির হয়। হেনলির লুপটা পিসিটি আর ডিসিটির মাঝখানে অবস্থান করছে, যেটা ইউ আকৃতির হয়, যার 4টে অংশ থাকে। 4টি অংশ বলে দিলাম। এবার প্রত্যেকটি অংশ প্রত্যেক আলাদা আলাদা জিনিস শোষণ করে থাকে, সেটা সম্পর্কে ধারণা নেব যে কোনটা কী শোষণ করে থাকে। ফার্স্ট পার্টটা যেটা আছে, অর্থাৎ যেটা মোটা পুরু প্রাচীর বিশিষ্ট নিম্নবাহু, সেটা মেনলি জল শোষণ করে থাকে। এটা তারপরের অংশটা মেনলি NaCl শোষণ করে থাকে। তারপরে 2টো ক্লোরাইড আয়ন শোষণ করে থাকে। ঠিক আছে, ফার্স্টেরটা জল শোষণ করে, সেকেন্ডেরটা সোডিয়াম ক্লোরাইড, তারপরে 2টো ক্লোরাইড আয়ন শোষণ করে থাকে। ঠিক আছে, তাহলে হেনলির লুপসটা আইডিয়া হলো। এবার আমরা ডিসিটিটা বলবো।
অর্থাৎ ডিস্টাল কনভলিউটেড টিউবুলস। ডিসিটি বা ডিস্টাল কনভলিউটেড টিউবুলস ফুল ফর্ম হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুলস। এবার এই ডিস্টাল কনভলিউটেড টিউবুলস সম্পর্কে বলতে গেলে কোথায় অবস্থিত এটা, যে হেনলির লুপ এবং সংগ্রাহী নালিকার মাঝখানে অবস্থিত। ফার্স্টের তালে কে থাকে, পিসিটি, তারপরে হেনলির লুপ, তারপরে ডিস্টাল কনভলিউটেড টিউবুলস, তারপরে কালেক্টিং টিউবুলস থাকে, তাই তো? পিসিটি, হেনলির লুপ, ডিসিটি, তারপরে কালেক্টিং টিউবুলস অর্থাৎ সংগ্রাহী নালিকা। তাহলে ডিসিটি কোথায় অবস্থিত, হেনলির লুপ আর সংগ্রাহী নালিকার মাঝে, হয়েছে? এবার ডিসিটিটা ক্যারেক্টার হচ্ছে, পিসিটির থেকে ডিসিটির পার্থক্য হচ্ছে এটা, পিসিটি যেমন অধিক কুণ্ডলীকৃত ছিল, এটা কম কুণ্ডলীকৃত, এটা কম কুণ্ডলীকৃত হয়ে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে কম কুণ্ডলীকৃত হয়ে থাকে। এবার একটা জিনিস মজার বিষয়, যে এই যে ডিসিটিটা আছে, এই ডিসিটিটা কি হয়, ঘুরে গিয়ে অন্তর্মুখী বহির্মুখী ধমনিকার সাথে মিলিত হয়। যে স্থানে মিলিত হয় সেটাকে বলা হয় জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। জিনিসটার একটা আলাদা ভিডিও আমি বানাবো, তবু জেনে রাখা ভালো যে ডিসিটি ঘুরে এসে কার সাথে মিলিত হয়, অন্তর্মুখী এবং বহির্মুখী ধমনিকার সাথে মিলিত হয়। অন্তর্মুখী ধমনিকা ও বহির্মুখী ধমনিকার সাথে মিলিত হয়ে কি ফর্ম করে, জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস ফর্ম করে। জাক্সটা গ্লোমেরুলাস অ্যাপারেটাস ফর্ম করে, সেই জায়গাটাতে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস ফর্ম করে, ঠিক আছে? তাই ডিসিটি অন্তর্মুখী বহির্মুখী ধমনিকার সাথে মিলিত হয়ে কি ফর্ম করছে, জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস ফর্ম করছে, ঠিক আছে? এবার আচ্ছা, আমি জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসটা এখনই বলে দিই, হ্যাঁ, তাহলে পরে আর ভিডিও বানাতে হবে না। যে আমি কি বললাম, জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসটা কীরকমভাবে ফর্ম হচ্ছে, ডিসিটিটা অন্তর্মুখী এবং বহির্মুখী ধমনিকার সাথে মিলিত হয়ে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস ফর্ম করছে। তো কীভাবে ফর্ম করছে সেটা একটু দেখে নিই। ডিসিটি চলছে, হ্যাঁ, তবু ডিসিটি এখনও শেষ হয়নি। এই জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসটা কীভাবে ফর্ম হচ্ছে সেটা আমি বলে দিই। এই যে ডিসিটিটা আছে সেটা কি করছে, ঘুরে গিয়ে এই অন্তর্মুখী বহির্মুখী ধমনিকার সাথে মিলিত হয়। কীরকমভাবে, ধরা যাক এটা একটা ছবি আঁকছি, এখান দিয়ে অন্তর্মুখী আর বহির্মুখী দিয়ে, এটা হচ্ছে পিসিটি, হেনলির লুপস, এইখান দিয়ে গিয়ে আবার এখান দিয়ে ফিরে এসে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ডিসিটি, যেটা এখান দিয়ে গিয়ে এখান দিয়ে ফিরে এসে আবার এখান দিয়ে গিয়ে কালেক্টিং টিউবুলসে গিয়ে মিশছে। তাহলে এই যে এখানে অন্তর্মুখী ধমনিকার বহির্মুখী ধমনিকা, এখানে একটা কমপ্লেক্স ফর্ম হচ্ছে, সেটাকে বলা হচ্ছে যে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। তো এই জিনিসটা ডিটেলসে একটা ভিডিও বানাতে হবে, ঠিক আছে? আপাতত এটুকু জেনে রাখা ভালো, ভিডিওটা পরে বানাবো, এটা একসাথে হবে না কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে অনেক। আচ্ছা, এবার আসবো কালেক্টিং টিউবুলস সম্পর্কে। কালেক্টিং টিউবুলসটা এই বৃক্কীয় নালিকার ভাগ নয়, অর্থাৎ রেনাল টিউবুলসের ভাগ নেই, যেহেতু এদের উৎপত্তিটা আলাদা। তাহলে কালেক্টিং টিউবুলস রেনাল টিউবুলসের ভাগ নয়। তাহলে সিটিটা আলাদাভাবে পড়তে হবে আমাদের, কালেক্টিং টিউবুলসটা আলাদাভাবে পড়তে হবে। তাহলে আমরা এটুকু জানবো যে কালেক্টিং টিউবুলসটা টিসিটির সাথে মিশছে, এবং কালেক্টিং টিউবুলসটা কোথায় গিয়ে মানে মিলিত হচ্ছে, মানে কালেক্টিং টিউবুলসের পরের প্রশস্ত পার্টটা বলা হচ্ছে বেলিনির নালী। এই বেলিনির নালী যেটা, সেটা বেলিনির ছিদ্র দিয়ে বা বেলিনির পোর্টস অফ বেলুনি দিয়ে কোথায় গিয়ে মানে মুক্ত হচ্ছে, বৃক্কীয় পিরামিডে গিয়ে মুক্ত হচ্ছে, বৃক্কীয় পিরামিডের সাথে গিয়ে মুক্ত হচ্ছে, ঠিক আছে? সেকেন্ডলি তাহলে কী হলো, কালেক্টিং টিউবুলসটা কার সাথে মিশছে, বেলিনি নালীর সাথে। বেলিনি ছিদ্র, যেটা বেলিনি নালী, বেলিনি ছিদ্র দিয়ে কোথায় গিয়ে উন্মুক্ত হচ্ছে, বৃক্কীয় পিরামিডে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বহির্মুখী ধমনিকাটা যেটা বেরোচ্ছে, সেটা কি হয়, এই যে বহির্মুখী ধমনিকাটা বেরোচ্ছে সেটা এরকম করে বেরিয়ে
এই যে হেনলির লুপের সাথে সমান্তরালভাবে অবস্থান করে কিছু রক্তবাহের সৃষ্টি করছে। এই যে রক্তবাহগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোকে বলা হয়, তাহলে কী হচ্ছে, বহির্মুখী ধমনিকা সমান্তরালভাবে কার সাথে, হেনলির লুপের সাথে কিছু সরু সরু রক্তবাহের সৃষ্টি করছে, যেগুলোকে বলা হয় ভাসা রেকটা। এই রক্তবাহগুলোকে বলা হয় ভাসা রেকটা। ঠিক আছে, এই ভাসা রেকটাগুলো পরস্পর আবার মিলিত হয়ে একসাথে মিলিত হয়ে ফর্ম করছে বৃক্কীয় শিরা। বৃক্কীয় শিরা, যেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বৃক্কীয় শিরাটা কি হয়, বেরোয়, তাই তো, বৃক্ক থেকে বেরোয়। আর বৃক্কীয় শিরাটা ঢোকে, একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফার্স্টে আমি বলেছিলাম যে বৃক্কীয় শিরা আর গবিনীটা বেরোয় আর বৃক্কীয় ধমনীটা ঢোকে। ঠিক আছে, তাহলে বৃক্কীয় শিরা আর গবিনীটা বেরোয়। তাহলে আমি বলেছিলাম না, বৃক্ক থেকে এটা যদি বৃক্ক হয় তাহলে বৃক্ক থেকে কে বেরোচ্ছে, গবিনী বেরোচ্ছে, অর্থাৎ ইউরেটার বেরোচ্ছে। এখান থেকে বেরোচ্ছে হচ্ছে ইউরেটার আর বৃক্কীয় শিরা, আর ঢুকছে কে, বৃক্কীয় ধমনী। তাহলে এইটাই হচ্ছে বৃক্কীয় শিরা, কে ফর্ম করছে, ভাষা রেকটা ফর্ম করছে। ঠিক আছে, তাহলে বোঝাতে পেলাম ভাষা রেকটা কি, যে বহির্মুখী ধমনিকাটা হেনলি লুপের সাথে সমান্তরালভাবে কিছু রক্তবাহ সৃষ্টি করছে, যেটাকে ভাষা রেকটা বলে, যেটা একত্রে মিলিত হয়ে বৃক্কীয় শিরা গঠন করছে। ঠিক আছে, তাহলে এটা হলো ব্যাপার টোটাল। তাহলে এখানে নেফ্রনের গঠনটা শেষ হলো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা নেফ্রনের কাজ সম্পর্কে আইডিয়া নেব। এটুকু বোঝাতে পেরেছি আশা করি। ঠিক আছে, জাস্ট গ্লোমেরুলার অ্যাপারেটাসে একটা আলাদা ভিডিও বানিয়ে দিচ্ছি তোদের। ঠিক আছে।